শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাবাশ। শুধু কথার কথা নয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবার কাজে কর্মে প্রমাণ দেখাতে চান। দিন বদলে গেছে, আগের দিন আর নেই, এখন নতুন জামানা শুরু। দিল্লির দাদাগিরির দিন যে শেষ, তাই এবার লাখো মানুষের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিলেন এই তীব্র হুঙ্কারে কিভাবে কাঁপিয়ে দিল দিল্লির মসনদ। পুরা ভারতবর্ষ মুসলমানের অধীনে চলে আসবে, মুসলমানের আইন জারি হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নাই, সেই দিন বেশি দূরে নাই যেদিন আমরা সেই পার্শ্ববর্তী রাষ্ট্রে আল্লাহর রাসূলকে রাজি খুশি করব। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আসছে এক বড় ধরনের গুণগত পরিবর্তন। গত জুনেই বেইজিং সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর এবার মাত্র মাস দুয়েকের মধ্যে তিনি পাড়ি জমাচ্ছেন সূর্যোদয় দেশ জাপানে। চীন সফরের পরপরই জাপানের এই আমন্ত্রণ কি বাংলাদেশের কোনো নতুন কৌশলগত ভারসাম্য বা ব্যালেন্সিং গেমের অংশ? নীরবে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির ভবিষ্যৎ। আকাশ, স্থল কিংবা সমুদ্র, চোখের আড়ালে এগোচ্ছে এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে আগামী 10 বছরে সম্পূর্ণ নতুন রূপ পেতে পারে দেশের আকাশ, স্থল ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বয়ে কাঁপছে ভারত, 27,000 কোটি টাকা পেয়ে চীনের বিধ্বংসী বিমান Z-10C কিনছে বাংলাদেশ। তাই চিন্তার বাজ ভারতের কপালে। ভারত চিন্তা করতেছে বাংলাদেশ যদি সামরিক শক্তিতে শক্তিশালী হয়ে যায় তাহলে কখনো বাংলাদেশকে আমরা শাসন করতে পারবো না। রাওয়ালপিন্ডির এন্ট্রি এবং নয়া সামরিক সমীকরণ, খেলার মোড় এখানেই ঘুরছে না। এই ভূরাজনৈতিক নাটকে এবার যুক্ত হয়েছে এক নতুন সমীকরণ। দীর্ঘ কয়েক দশক পর এই অঞ্চলে পাকিস্তানের ভূরাজনৈতিক প্রবেশ ঘটছে দৃশ্যমানভাবে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আসছে এক বড় ধরনের গুণগত পরিবর্তন। গত জুনেই বেইজিং সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর এবার মাত্র মাস দুয়েকের মধ্যে তিনি পাড়ি জমাচ্ছেন সূর্যোদয় দেশ জাপানে। কিন্তু কেন হঠাৎ টোকিও সফরের এই তোড়জোড়? চীন সফরের পরপরই জাপানের এই আমন্ত্রণ কি বাংলাদেশের কোনো নতুন কৌশলগত ভারসাম্য বা ব্যালেন্সিং গেমের অংশ? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব এর পেছনের আসল ভূ রাজনীতি। কূটনৈতিক সূত্র বলছে আগামী অগাস্টের প্রথমার্ধেই ঢাকায় বসছে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক, আর সেখানেই চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর টোকিও সফরের মূল রূপরেখা। আসলে গত 28 জুন ঢাকায় জাপানি রাষ্ট্রদূত এবং 1 জুলাই জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তখনই এই সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে এই সফর কেবলই একটি সৌজন্য সাক্ষাৎ নয়। বিগত 5 দশক ধরে জাপান বাংলাদেশের এক বিশ্বস্ত উন্নয়ন সহযোগী, কিন্তু 2023 সালে এই সম্পর্ক উন্নীত হয় কৌশলগত অংশীদারিত্বে। আর 2025 সালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের টোকিও সফর এবং গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে হওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপি এর পর এই সম্পর্ক এখন স্রেফ সাহায্য নেওয়া দেওয়ার গণ্ডি পেরিয়ে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অর্থনৈতিক পার্টনারশিপে রূপ নিচ্ছে। এবার একটু পেছনের গল্পে যাওয়া যাক। যে কোনো দেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফরে বেছে নিয়েছিলেন চীনকে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক, তিস্তা মহাপরিকল্পনায় চীনের কারিগরি যুক্ততা এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআইতে বাংলাদেশের অন্তর্ভুক্তি, সব মিলিয়ে বেইজিং এর সাথে সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আর ঠিক এই জায়গাতেই ভূ রাজনীতির আসল খেলা। চীনের সাথে এই গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক যুক্ততার পর জাপানের সাথে অংশীদারিত্ব আরো জোরদার করা বাংলাদেশের জন্য এখন এক বড় কৌশলগত ভারসাম্য বা ব্যালেন্সিং অ্যাক্ট। এক পক্ষকে বেশি গুরুত্ব দিলে অন্য পক্ষ যেন অসন্তুষ্ট না হয়, ঢাকা এখন সেই নীতিতেই হাঁটছে। চীন যেখানে অবকাঠামো ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে এগোতে চায়, জাপান সেখানে এগোচ্ছে তাদের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক ধারণা নিয়ে, যার মূল লক্ষ্য অর্থনৈতিক নিরাপত্তা এবং উন্নত অবকাঠামো। জাপানের সাথে বাংলাদেশের এই সম্পর্কের বড় প্রমাণ দৃশ্যমান আমাদের চারপাশেই। ঢাকার প্রথম মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কিংবা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল, সবখানেই রয়েছে জাপানি সংস্থা জাইকার অবদান। আগামী 16 ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনালটি পুরোপুরি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে দুই দেশ। এমনকি খরচ কমাতে পারলে এমআরটি লাইন 1 এবং লাইন 6 এর কাজেও জাপানকে আরো যুক্ত করতে চায় বর্তমান বিএনপি সরকার।
শুধু অর্থনৈতিক বা অবকাঠামো নয়, এই সম্পর্ক এখন সামরিক দিকেও মোড় নিচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ও BIPSS এর প্রেসিডেন্ট আনামা মুনিরুজ্জামান মনে করেন, সম্প্রতি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি সইয়ের মাধ্যমে এই সম্পর্ক বহুমাত্রিক হচ্ছে। এতে সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হবে। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত এই চার পরাশক্তির স্বার্থের লড়াই এখন স্পষ্ট। একদিকে যেমন প্রতিটি দেশের কাছ থেকে সুবিধা নেওয়ার বড় সুযোগ রয়েছে, তেমনি রয়েছে কোনো এক পক্ষের দিকে ঝুঁকে পড়ার চ্যালেঞ্জও। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু হিসাবটা শুধু চীন আর জাপানের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ এখন মূলত এক ভূ রাজনৈতিক চতুষ্কোণের কেন্দ্রে অবস্থান করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি মিয়ানমারকে যুক্ত করে চীন ও বাংলাদেশের মধ্যে একটি নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে। বেইজিং যখন এই করিডোর, বন্দর আর উৎপাদন শিল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে চাইছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ভারত এই অঞ্চলে চীনের একচ্ছত্র আধিপত্য ঠেকাতে তৎপর। আমেরিকার মূল নজর যেখানে বাংলাদেশের বিশাল বাজার, শ্রমমান ও সামুদ্রিক নিরাপত্তার দিকে, সেখানে ভারতের কাছে বাংলাদেশ হলো তার উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ও সীমান্ত নিরাপত্তার মূল চাবিকাঠি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই চার পরাশক্তির স্বার্থ নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক হলেও তা পুরোপুরি পরস্পর বিরোধী নয়। কারণ ভারত ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে চীনের ঘোর বিরোধী হলেও ব্যবসা আর বিনিয়োগের ক্ষেত্রে তারাও কিন্তু বেইজিং এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে পরাশক্তিগুলোর এই পারস্পরিক নির্ভরতার সুযোগ নিয়ে বাংলাদেশ কিভাবে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ সুরক্ষিত রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, চীন ও জাপানের সাথে এই দ্বিমুখী সম্পর্ক কি বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবে? আজকের আলোচনা সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অত্রি আলাউদ্দিন। অনেকে মনে করেন যে বাংলাদেশকে ভারত যে কোনো মুহূর্তে গিলে খেতে পারে, বাংলাদেশকে যে কোনো মুহূর্তে তারা অস্ত্রের মুখে দখল করতে পারে। কিন্তু এর বিষয়টা একেবারে ভিন্ন রকম। অনেক সময় দেখা যায় যে ভারত বড় বড় হুঙ্কার ছাড়ে শুধুমাত্র আপনার এই টেবিল টকশোতে, কিন্তু সেই হুঙ্কারটা বাস্তবে কতটা সত্য হবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা জানেন যে বাংলাদেশের 3 দিকে ভারতের সীমান্ত। তাদের কাছে যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী আছেন, মিসাইল, গোলাবারুদ এবং পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার, এমনকি তাদের কাছে আপনার বিখ্যাত যে অত্যাধুনিক অস্ত্র সখই সহ তাদের কাছে আপনার পারমাণবিক বোমাও রয়েছে। কিন্তু তারপরেও ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না? এর একটা জাদুকরী বিষয় আছে। একটা ভূখণ্ডের একটা বহু আগের, আজ থেকে 600-700 বছর আগের একটা বিশাল একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনী আর ভারতের সেনাবাহিনী, বাংলাদেশের একজন সেনাবাহিনী সমান ভারতের 15 জন সেনাবাহিনী। কারণ বাংলাদেশের সেনাবাহিনীরা এতটাই চৌকস এবং আপনার দক্ষ, সেটা ভারত কখনোই সম্ভব নয়। মনে করুন বাংলাদেশকে ভারত দখল করতে আসবে, তাহলে তাদের 30 থেকে 40 ডিভিশন সেনাবাহিনীর প্রয়োজন আছে। তাদের কাছে মনে করুন 50 ডিভিশন সেনাবাহিনী রয়েছে। তাদেরকে বাংলাদেশকে দখল করতে হলে 40 ডিভিশন সেনাবাহিনীর প্রয়োজন। কিন্তু বাংলাদেশের যে সীমান্ত, 3 সীমান্তেই বাংলাদেশের আপনার সেনাবাহিনীরা সবসময় টহল দিচ্ছেন। কিন্তু ভারত এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডের চারদিকেই তাদের শত্রু। সেই শত্রুদের বিষয়টা যদি আলোচনা করি, তাহলে আশ্চর্য হবেন যে ভারত যদি বাংলাদেশে 40 থেকে 30 ডিভিশন সেনা মোতায়েন করে দেশকে দখল করার জন্য কিংবা যুদ্ধ করার জন্য, তাহলে তাদের ভারত দখল হয়ে যাবে মাত্র 4 ঘন্টায়। কিভাবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। মনে করুন যে আপনার চীন সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্তে এই সেনা মোতায়েন করলো ভারত, কিন্তু চীন সীমান্তে চীনেরা বেইজিং অর্থাৎ চীন এই ভারতের যে সীমারেখা তারা দখল করে নিবে। আবার যখন আপনার 30-40 ডিভিশন সেনা মোতায়েন করবে বাংলাদেশে যুদ্ধ করার জন্য, তখন পাকিস্তান সীমান্তে যত সেনাবাহিনী আসবে তারাও তো বাংলাদেশ সীমান্তে আসতে হবে যুদ্ধ করার জন্য। তখন আপনার কাশ্মীর দখল হয়ে যাবে পাকিস্তানের। যার কারণে ভারত কখনোই চাইবে না যে তাদের এই অল্প কিছু সেনাবাহিনী তারা বাংলাদেশে যুদ্ধ করার জন্য আসুক। তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে বাংলাদেশের চাইতেও বড় একটি ভূখণ্ড রয়েছে পাকিস্তান এবং চীন সীমান্তে।
তারা এমন একটা বিষয় কখনোই চাইবে না যে আমরা বাংলাদেশকে দখল করতে গিয়ে, বাংলাদেশের সাথে তর্কে জড়াতে গিয়ে, যুদ্ধে জড়াতে গিয়ে আমরা এই চীনের একাংশ মানে ভারতের একাংশ এবং এই পাকিস্তানের যেই চীন আপনার কাশ্মীর, এই কাশ্মীরটা হারিয়ে যাক। তারা সবসময় চায় যে বাংলাদেশকে একটা হুমকি ধুমকি দেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে গত 55 বছরে ভারত বাংলাদেশকে নিয়ে অনেক ঘটনা রটনা তারা রটিয়েছে। বিশেষ করে তারা সবসময় বলতো যে আমরা বাংলাদেশকে দখল করে নেব, বাংলাদেশের সীমারেখা ভারতের সাথে নিয়ে আসব। তারা অনেক সময় আপনারা দেখেছেন যে এই পানি আটকে দিয়েছে, তারা সীমান্তে কাটা বেড়া দিয়েছে, কাটা তারের বেড়া দিয়েছে, তারা পুশিং করার চেষ্টা করেছে। কিন্তু এই বদ্বীপ সম্পর্কে ভারতের যারা বর্তমান সেনাবাহিনী, ভারতের যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার হয়তো ইতিহাস জানা নেই, তিনি হয়তো ইতিহাস জানেন না। আপনারা দেখেন এই বঙ্গ মানে বাংলাদেশকে দখল করার জন্য, দখল করতে এসে আপনার দিল্লির সুলতান থেকে শুরু করে আপনার মোগল সম্রাট পর্যন্ত তারা এই বাংলাদেশকে দখল করতে এসে তারা একেবারে শোচনীয় পর্যায়ে চলে গিয়েছিল। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, আজ থেকে বহু বছর আগে বিশ্বজয়ী আলেকজান্ডার এই বদ্বীপের কাছে এসে যখন তাদের এই বিদ্রোহী তারা বিপ্লবী এই যে আমাদের বাঙালিরা তার ইতিহাস শুনে এই আলেকজান্ডার পর্যন্ত পিছু হটতে হয়েছিল এই বাংলাদেশকে দখল করতে এসে। আর ভারতকে তো বাংলাদেশের মানুষ পাত্তাই দিচ্ছেন না। বাংলাদেশকে ভারত যদি দখল করতে হয় তাহলে মনে রাখতে হবে তাদের যে 7 সিস্টার আছে, চীনের যে ভারতের যে একাংশ আছে আপনার যেটা নিয়ে গত কয়েক বছর ধরে চীন ধীরে ধীরে অরুণাচলকে দখল করতে চাচ্ছে, দখল করেই ফেলেছে কিছুটা। আবার অন্যদিকে পাকিস্তান আপনার কাশ্মীরকে, জম্মু কাশ্মীরকে দখল করার যে একটা চেষ্টা করছে এবং কি অবশেষে বেশ কিছু অংশ তারা দখল করে নিয়েছে, যেটাকে পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয় আপনার কাশ্মীরকে। এই অঙ্গরাজ্য এই রাজ্যটাকে দখল করার জন্য পাকিস্তান বসে রয়েছে, অরুণাচলকে দখল করার জন্য চীন বসে রয়েছে। ভারত এতটা বোকা নয়, তারা এতটা ননসেন্স নয় যে বাংলাদেশের মতো একটি ভূখণ্ডকে দখল করতে এসে একদিকে যেমন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 5 ঘন্টাও তারা টিকে থাকতে পারবে না, এবং এদেশের যারা কৃষক, শ্রমিক, রাখাল, এদেশের আপামার জনসাধারণ, তাদের কাছেও ভারতের যারা সেনাবাহিনী আছে 2 ঘন্টাও টিকতে পারবে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে রংপুর অঞ্চলে আপনার যেভাবে আপনার যেই বর্ডারে যেভাবে সেনাবাহিনীরা এই ভারতের BSF বাংলাদেশকে হুমকি দেওয়ার জন্য তারা যখন এগিয়ে আসে, এদেশের কৃষকরা কাঁচি হাতে নিয়ে, এদেশের কৃষকরা কুড়াল হাতে নিয়ে, এদেশের কৃষকরা দা, খন্তি, ঘরের যা আছে দেশীয় সব অস্ত্র নিয়ে এই সীমান্তে তৈরি করে মানে চলে আসে যুদ্ধ করার জন্য। আমাদের যে সেনাবাহিনী, আমাদের যে বিজিপি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তারা আসলে হাসতে হাসতে মরে যায় যে আমাদের এই সোনার ছেলেরা, বিদ্রোহীরা, আমাদের এই বিপ্লবীরা, এই যে কৃষকদের মতো সাধারণ যারা মানুষ আছেন, তারাও এই বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা উঠে পড়ে লেগে যায় এই ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে। তাহলে বুঝতেই পারছেন বিএসএফ কখনোই বাংলাদেশের সীমারেখায় এসে তারা একেবারে যে ফিরে যাবে এরকম চিন্তা ভাবনা করাটাও ভুল। ভারত যার কারণে এখন বিভিন্ন সময় হুমকি দিলেও একেবারে চূড়ান্তভাবে তারা আমাদের সাথে লড়তে আসবে না, যুদ্ধ করতে আসবে না, দখল করতে আসবে না। তার একটাই কারণ, আমাদের যারা এই যে সেনাবাহিনী রয়েছেন, আমাদের যারা আপনার বর্ডার গার্ড অফ বাংলাদেশ রয়েছেন, তাদের সাথে তারা যুদ্ধে কখনোই টিকে থাকতে পারবে না। শুধুমাত্র ভয় আমাদের এক জায়গায়, আমাদের বাংলাদেশে কিছু ভারত প্রেমী দালাল রয়েছেন, যেই দালালরা যেটা 1971 সালে যেমন পাকিস্তানি হানাদারদের পক্ষে কিছু রাজাকার ছিল বাংলাদেশে, পাকিস্তানি রাজাকার, এখন আবার ভারতের কিছু প্রেমী আছে যারা ভারত প্রেমী বাংলাদেশে। এই ভারত প্রেমী যে রাজাকাররা আছেন তাদের জন্য হয়তোবা আমাদের এই ভারতের সাথে যুদ্ধ করতে গেলে কিছুটা বিপদ হতে পারে। সেই বিপদকে সামাল দেওয়ার জন্য আমাদের কৃষকরা রয়েছে, আমাদের এদেশের জেলেরা রয়েছেন, এদেশের সাধারণ মানুষ রয়েছেন, এদেশের ছাত্র জনতারা রয়েছেন, যারা কখনোই ভারত যদি বাংলাদেশের সীমারেখার মধ্যে একটি পা ফেলে তাহলে পা কেটে তাদেরকে রেখে দিবে।
দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।